নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার দিন নন্দীগ্রামে যে শহীদ স্মরণের অনুষ্ঠান ছিল, সেই শহীদ স্মরণ অনুষ্ঠানে আপনারা জানেন যে 2007 সালের 7 জানুয়ারি সেখানে ভূমি উচ্ছেদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন 3 জন। তো সেটা নিয়ে গত প্রায় 17 বছর ধরে সেখানে অনুষ্ঠান হয়, মানে শহীদ স্মরণে সকলে গিয়ে সেখানে শহীদ বেদিতে মাল্যদান করে। আগে শুভেন্দু অধিকারী একাই করতেন, তো তিনি তৃণমূল ছাড়ার পরে সেখানে বিজেপি হয়ে তিনি যান এবং তৃণমূলও পাশাপাশি অনুষ্ঠান করে বা শহীদ স্মরণ করে। তো সেই শহীদ স্মরণ অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান শুভেন্দুর উদ্দেশ্যে বলেছিলেন যে যারা সিপিএম এর যেসব হারমাদ এই শহীদদের খুন করেছিল, সেই হারমাদরাই এখন বিজেপিতে, এবং শুভেন্দু অধিকারী সেই তাদেরকে নিয়ে শহীদ স্মরণ করবেন বা সেখানে শহীদ বেদিতে মালা দেবেন। এটাতে শুভেন্দু একটু চটে যান এবং শেখ সুফিয়ানের উপর চটে গিয়ে তিনি শেখ সুফিয়ানকে পাল্টা হুমকি দিয়েছেন এবং ইডি দিয়ে গ্রেপ্তারের একটা হুঁশিয়ারিও দিয়েছেন বা হুমকি দিয়েছেন বলা যায়। আর শুভেন্দু সুফিয়ানের উদ্দেশ্যে বলেছিলেন যে এখানে একটা চোর এসেছিল, সে আমার নামে গালাগাল করেছে এবং আমি যার দিকে তাকাই সে একেবারে ধ্বংস হয়ে যায়, এবং তিনি তাকাতে নাকি শেখ শাহজাহান, মানে সন্দেশখালী শেখ শাহজাহান ধ্বংস হয়ে গেছে। কেষ্টমণ্ডল 2 বছর জেল খেটেছে। তা সুফিয়ানকেও তিনি পাল্টা হুমকি দেন। তা শুভেন্দু এক্স্যাক্টলি কি বলেছেন সুফিয়ানের উদ্দেশ্যে বা নন্দীগ্রামে মঙ্গলবার দিন তিনি কি বলেছিলেন আমরা একটু শুনে নেব। একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে, আমি পেয়েছি। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়, শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, দুর্গিয়ার জ্বলবি লুচির মতো। তো শুভেন্দুর এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠেছে যে যেদিন মঙ্গলবার শুভেন্দু এই কথা বলেছেন যে তিনি যেদিকে তাকান, যার দিকে তাকান সে ধ্বংস হয়ে যায়, এবং শেখ শাহজাহানের ধ্বংস করেছেন, অনুব্রত মণ্ডলকে 2 বছর জেল খাটিয়েছেন। মূলত তিনি ওই ইডির কথা ধরেই বলেছেন, কারণ শেখ শাহজাহানকে ইডি গ্রেপ্তার করেছে আপনারা জানেন রেশন দুর্নীতি মামলাতে, এবং অনুব্রত মণ্ডলকেও গরু পাচার মামলায় সিবিআইয়ের পর ইডি গ্রেপ্তার করেছে। তো সেই মঙ্গলবারই সেই ইডি তো ছাল চামড়া ছাড়িয়ে নিয়েছে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক। শুভেন্দু বোধহয় জানতেন না যে তিনি বলার কয়েক ঘন্টা পরেই এই ধরনের একটা ঘটনা ঘটবে, কারণ সেখানে রেশন দুর্নীতির মামলায় ইডির যেসব পদক্ষেপ সেই নিয়ে বিচারক প্রশ্ন তুলেছেন। বিচারক বলেছেন যে একটা চিঠির কথা বলা হচ্ছে যেটা আপনারা বাজেয়াপ্ত দেখাচ্ছেন না, এই চিঠি এলো কোথা থেকে, শুধু মুখে বললে হবে? তখন সিবিআই আইনজীবী জানিয়েছেন যে উচ্চ আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ঘটনায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, এবং আদালতের নির্দেশেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। হাসপাতালে থাকাকালীন তিনি তার মেয়েকে একটি চিঠি দিয়েছিলেন যেটা কেন্দ্রীয় বাহিনী বাজেয়াপ্ত করে। সেই চিঠির সূত্র ধরেই আমরা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বিচারক এই চিঠি আদালতে হস্তান্তর করা উচিত ছিল বলেই তিনি অভিমত প্রকাশ করেন, কারণ আপনারা জানেন যে কোনো ডকুমেন্টস সেটা সিজ দেখাতে হয়, এটা একটা পরবর্তী পর্যায়ে তদন্তের একটা বিষয় রয়েছে। সেই চিঠি যার নামে যিনি লিখেছেন, যাদের নাম আছে সেখানে, যেটা ইডি দাবি করছে সেগুলো সঠিক কিনা, তার জন্য যার চিঠি বলে দাবি করা হয় তার হাতের লেখা হস্তাক্ষর নিতে হয়, সেটা ম্যাচ করাতে হয়, এইসব প্রসেস থাকে। কিন্তু ইডি সেই চিঠি বা চিরকুট সেটা নিয়েই একের পর এক গ্রেপ্তার করে যাচ্ছে। সেই কারণেই বোধহয় বিচারক ইডির এই চিঠি নিয়ে, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক বা বালু মল্লিকের চিঠি নিয়ে এই প্রশ্ন তুলেছেন। তো এখন বলেছেন যে চিঠিটিতে ইডির আইনজীবীরা বলেছেন অনেক সূত্র রয়েছে, ওই চিঠিতে সংগঠিত অপরাধের মাধ্যমে দুর্নীতির তথ্য পাওয়া গিয়েছে, এবং বিচার প্রক্রিয়ার সময় নাকি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে কাজে আসবে, এবং সেই চিঠি সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। তো বিচারক বলেছেন যে রেশন সামগ্রী চুরির 6টা এফআইআর করেছিল রাজ্য সরকার, কিন্তু বড় দুর্নীতির ইঙ্গিত ছিল না। কিন্তু বড় দুর্নীতি হলে উপভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না। কেউ তো অনাহারে মারা যায়নি, তেমন কিছু তো ঘটেওনি।
এটা বিচারকের মনে এই কারণেই হয়তো এসছে, কারণ আমরাও দেখেছি যখন রেশন দুর্নীতির মামলা ইডি তদন্ত শুরু করলো, বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন খবরগুলো বেরোচ্ছিল, জ্যোতিপ্রিয় বাকিবুর রহমান প্রথম গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে বা চিরকুটের সূত্র ধরে একে একে শেখ শাহজাহান বনগাঁর প্রাক্তন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, এরকম যখন সব গ্রেপ্তার হচ্ছিলেন তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছিল যে এই দুর্নীতি নাকি প্রায় 20,000 কোটি টাকার, এবং তার মধ্যে 10,000 কোটি টাকায় নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের, সেসব টাকা নাকি বিদেশে পাচার টাচার হয়ে গিয়েছে। এবং যেটা বলা হচ্ছিল যে শঙ্কর আড্ড তিনি বনগাঁর বাসিন্দা, তিনি ফরেন এক্সচেঞ্জের ব্যবসা করেন, বিশ্বজিৎ দাস তারও হচ্ছে ফরেন এক্সচেঞ্জের ব্যবসা আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, সেই ব্যবসার সূত্র ধরেই নাকি এইসব রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 1,000 2,000 নয়, 20,000 কোটি টাকা, এবং তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকেরই হচ্ছে 10,000 কোটি টাকা আছে। তো এরকম 10,000 20,000 কোটি টাকার গল্প হচ্ছিল। তো অনেকে তো সে সময় প্রশ্ন তুলেছিলেন, কিন্তু মিডিয়াতে সেসব খবর পাওয়া যায়নি যে 10 বছরের দুর্নীতির কথা বলছিল ইডি 2011 সাল থেকে 2021, যে সময় জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন, যে সেই সময় রাজ্য সরকারের কতইটা বাজেট ছিল খাদ্য সরবরাহ দপ্তরে, যে সেই বাজেটের থেকে এত হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে গিয়েছে, তাহলে তো সাধারণ মানুষের রেশন পাওয়ার কথাই নয়, অন্তত 80% 90% মানুষের তো রেশন পাওয়ার কথা নয় যদি এত হাজার কোটি টাকা যে দুর্নীতি হয়ে থাকে। কারণ প্রত্যেকটা দপ্তরে একটা বাজেটের বরাদ্দ থাকে, আপনারা জানেন, সেই বাজেট বরাদ্দতে সারা রাজ্যের আমাদের রেশন দপ্তর খাদ্য সরবরাহ দপ্তরের যে বাজেট, সেই বাজেটে হচ্ছে সারা রাজ্যে সেই রেশন ব্যবস্থা পরিচালিত হয়। সরকার বিভিন্ন জায়গা থেকে কেনে সেখানে ভর্তুকি দিয়ে হচ্ছে মানুষকে বিক্রি করা হয়। তো সেই দপ্তরের বাজেটের যদি এত হাজার কোটি টাকা 20,000 কোটি টাকা দুর্নীতি হয়ে যায়, তাহলে তো অর্ধেকের বেশি মানুষ, অন্তত 70-80% মানুষের তো রেশন পাওয়ার কথাই না। এবং সেটা হলে রেশন দোকানে বিক্ষোভ হবে, রেশনে মাল পাবে না, এসব হওয়াই কাম্য ছিল, কিন্তু সেটা দেখা যায়নি। কোনোদিনই কেউ বলতে পারবে না। বাম জামানার শেষ দিকে রেশন দোকানে বিক্ষোভ হয়েছিল, ভাঙচুর আগুনের ঘটনা ঘটেছিল বেশ কিছু জায়গায়, আপনারা জানেন, বেশ কয়েকটি জেলায়, কিন্তু সেরকম দেখা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে বড় বড় করে ফলাও করে হচ্ছে ছাপা হয়েছে 10,000 কোটি টাকার দুর্নীতি, 20,000 কোটি টাকার দুর্নীতি। আমার ধারণা যে বিচারকের মনে সেই প্রশ্নটা উঠেছিল যে অনাহতে কেউ মারা যায়নি বা তেমন তো কিছু ঘটেনি, তো এটাই কারণে হয়তো তিনি এই প্রশ্ন তুলেছিলেন। তো এবার হচ্ছে তিনি এও বলেছেন যে অনুসন্ধানে যদি গড়মিল পেয়েই থাকে ইডি তদন্ত করতে গিয়ে, তাহলে রাজ্য সরকারকে বা খাদ্য দপ্তরকে সেটা জানানো না কেন, এই প্রশ্ন তিনি তুলেছেন ইডির আইনজীবীদের কাছে। আসলে এই মামলাটা কালকে শুনানিটা ছিল আনিসুর রহমান ওরফে মুকুল বলে এক অভিযুক্তের, যাকে ইডি গ্রেপ্তার করেছে রেশন দুর্নীতির মামলায়। তো সেখানে আইনসুরের আইনজীবী বলেছিলেন যে চিঠিতে নাকি আছে মুকুল নামে একজন, তা কে সেটা মুকুল। তো এরকম প্রশ্ন তুলেছেন, এবং আনিসুরের ডাকনাম যেহেতু মুকুল, এই নিয়ে প্রশ্ন ওঠে, এবং তার প্রেক্ষিতেই হচ্ছে এইসব সওয়াল জবাব আসে। তো বিচারক বলেছেন যে মুকুলের নাম যদি থাকে তাহলে তখনই তাকে গ্রেপ্তার করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো না কেন। তাতে ইডির আইনজীবী বলেছেন যে দ্রুত করা সম্ভব নয়, কারণ আমরা সুপারম্যান নই। বিচারক বলেন যে আপনাদের সুপারম্যান হতে বলছি না, আপনাদের যুক্তিবাদী হতে বলছি। তো এইরকম ভাবে কালকের ইডির আইনজীবীরা বা ইডি আদালতে এইভাবে খাস্তা হবে বা তাদের এরকম ছাইচামড়া গোটানোর ব্যবস্থা হবে, বিচারক এইভাবে প্রশ্ন তুলবে, একটা চিঠি, যে চিঠির ভিত্তিতে টপাটপ হচ্ছে সব গ্রেপ্তার হয়ে যাচ্ছে, এক একজন দীর্ঘদিন ধরে হচ্ছে জেলে রয়েছে, তাদের জামিন হচ্ছে। ইডি বারবার বলছে বৃহত্তর ষড়যন্ত্র, প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। অথচ সেই চিঠিটা বাজেয়াপ্ত সরকারিভাবে বা তদন্তে যেভাবে প্রসেস অনুযায়ী বাজেয়াপ্ত, সেটা বাজেয়াপ্ত হচ্ছে না বা আদালতকে জমা দেওয়া হচ্ছে না। তারা বলছে চিঠিতে নাকি এই আছে এই আছে। তো এখন এইরকম বিষয় ইডি এগুলো করে থাকে, যেই ইডি উপর শুভেন্দু অধিকারীরা খুব ভরসা রাখে। কারণ আসলে মনে হয় আসলে শুভেন্দুরা একটা রাজনৈতিক প্রতিহিংসার জন্যই হয়তো ইডিকে ব্যবহার করে থাকেন। কারণ শুভেন্দু মুখে যখন বলছেন যে শাহজাহানের ব্যবস্থা করেছে, এই ইডি শাহজাহানকে গ্রেপ্তার করেছে, শাহজাহানের সেখানে রেশন দুর্নীতিতে কতটা কি ভূমিকা সেটা এখনো পরিষ্কার নয়, কারণ সে বিচার এখনো শুরু হয়নি। শাহজাহানকে গ্রেপ্তার করে রেখেছে ইডি,
তিনি জেলে রয়েছেন। তো শেখ শাহজাহান যে মুকুল যে বালু মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান, শঙ্কর আড্ড, বিশ্ববিদ্যালয় সবাইকে গ্রেপ্তার করেছে, আনিসুর রহমান এদেরকেও গ্রেপ্তার করেছে, 7 জনকে গ্রেপ্তার করেছে। তো একটা চিঠি সূত্র ধরে গ্রেপ্তার হয়ে গিয়েছে। স্বভাবতই বিচারকের মনে হয়তো প্রশ্ন জেগেছে, তাই তিনি ইডিকে এইরকম প্রশ্নবাণে জর্জরিত করেছেন। ইডি বোধহয় বুঝতেও পারেনি যে তাদের এরকম করতে হবে। শুভেন্দু অধিকারী মঙ্গলবার নন্দীগ্রামে আর একজনের কথা বলেছেন যে কেষ্টমণ্ডলকে 2 বছর জেল খাটিয়েছি, মানে কেষ্টমণ্ডলকেও ইডি গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীকালে দিল্লি হাইকোর্টে ইডি যে মামলায় জামিন পান কেষ্টমণ্ডল। সেখানে সেই জামিনের অর্ডারের সময় দেখা গিয়েছিল যে বিচারপতি যে রায় অর্ডারটা লিখেছিলেন তাতে তিনি একটা কথা লিখেছিলেন যে কেষ্টমণ্ডলের বিরুদ্ধে ইডি যে অভিযোগগুলো এনেছে যে 2016 সাল থেকে গরু পাচার মামলা তিনি দুর্নীতিতে যুক্ত, কারণ যে সময়টার কথা বলা হয়েছে, দুর্নীতির যে পিরিয়ডটার কথা বলা হয়েছে, বিচারপতি বলতেছেন যে দুর্নীতির যে পিরিয়ডটার কথা বলা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সেই পিরিয়ডটা আমরা দেখছি এরকম 2016 সাল থেকে। আর ইডি তার যে অ্যাকাউন্টে টাকা জমা পড়ার যে হিসেব দিচ্ছে সেটা 2009 থেকে 2014 সালের মধ্যে। তো এইভাবে ইডি এইরকম প্রমাণ রেখে বিচারের সময় তারা কিভাবে প্রমাণ করবে যে ইনি গরু পাচার মামলায় যুক্ত, যে সময়টার কথা বলা হচ্ছে, অথচ অভিযুক্তের অ্যাকাউন্টে তার অনেক আগে সে টাকা জমা পড়ছে। তো এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং ইডি আগামী দিনে বিচারের সময় অনুব্রতকে কিভাবে প্রমাণ করবে যে তিনি এই মামলায় যুক্ত, এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন তার সেই অর্ডারে। তো এসব ঘটনা ঘটেছে। এখন শুভেন্দু অধিকারীরা চাইলে হচ্ছে ইডি সিবিআই কাউকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ থাকুক না থাকুক গ্রেপ্তার করে জেল তো খাটিয়ে দেয়। সেই হিসাবে তো শুভেন্দু অধিকারী বলেছেন যে শেখ সুফিয়ানকেও তো বলেছেন যে আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়। শেখ সুফিয়ান কেন শুভেন্দু অধিকারীকে এই ধরনের কথা বলেছেন যে যারা শহীদদের খুন করেছে সেই হারমাদদের নিয়ে, সেই হারমাদদার এখন বিজেপিতে, সেই হারমাদদার নিয়ে শুভেন্দু শহীদ বেদিতে মাল্যদান করবেন। এতে শুভেন্দুর হাতে ঘা লেগেছে, সুতরাং সুফিয়ানকে তিনি জেলে ভরার হচ্ছে হুমকি দিয়েছেন, শাহজাহান অনুব্রত মণ্ডলের মতো। তো এখন দেখা যাক, এখন সেদিনই সাদের ইডিকে এইভাবে প্রশ্নবাণে জর্জরিত করেছেন, তাদের চাল চামড়া গোটানো শুরু হয়েছে আদালতে, বিচারকের সব প্রশ্ন তুলেছেন, ইডির কাছে সেসব জবাব নেই। এখন জবাব দেওয়ার কোনো জায়গাও নেই, কারণ তারা তো এইভাবেই এখন তদন্ত চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত এবার হচ্ছে অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানের পর আবার শেখ সুফিয়ানকে ইডির কোনো মামলা টামলায় আবার যদি পূর্ব মেদিনীপুরে কিছু হয় এটা বা অন্য কোথাও কিছু হয়, সেখানে আবার শুভেন্দু জেলে ভরেন কিনা, কারণ তিনি হুমকি দিয়েছেন। এখন তার দল কেন্দ্রীয় সরকারে রয়েছে, ইডি তাদের নিয়ন্ত্রণে, শুভেন্দু মাঝে মধ্যেই দেন। তো এখন দেখা যাক যে শেখ সুফিয়ানকে তিনি আবার জেলে ভরে দেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।